আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, আওয়ামী লীগের ক্ষমতাচ্যুতি বা আওয়ামী লীগের ক্ষমতা হারানোর পর এবং শেখ হাসিনার দেশত্যাগ, যা কিনা অনেক মানুষ এটিকে পালানো হিসেবে আখ্যায়িত করছেন। তো সেই ঘটনার পর বাংলাদেশের যে মুক্তিযুদ্ধকালীন প্রধানমন্ত্রী জনাব তাজউদ্দিন, যাকে সবাই সম্মান করে আদর করে বঙ্গতাজ বলেন, তার পুত্র জনাব সোহেল তাজ, তার যে কথা এবং বার্তা, এগুলো নিয়ে খুব আলোচনা হচ্ছে, সমালোচনা হচ্ছে। তার পক্ষের লোক আছেন, কিন্তু আওয়ামী লীগ যারা করেন এবং আওয়ামী লীগ করেন না কিন্তু কট্টর আওয়ামী বিরোধী নন, বিবেকবান মানুষ, তারা মোরল্লের সবাই জনাব সোহেল তাজের যে অস্থিরতা এবং তার কথার দিকভ্রান্ত যে ভাবভঙ্গি, এগুলো নিয়ে ভীষণভাবে সংক্ষুব্ধ, বিক্ষুব্ধ এবং তারা নানাভাবে সোহেল তাজকে সমালোচনা করার চেষ্টা করছেন। অনেকে বলার চেষ্টা করছে যে সোহেল তাজের এই মতিগতির কারণটা কি? যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল বা শেখ হাসিনা ক্ষমতায় ছিল, তিনি এত বড় বীর, তার বাবা এত বড় বীর, বীরের পুত্র বীর, তো তিনি তো এই কথাগুলো বলতে পারতেন। তিনি তো নিরাপদে আমেরিকাতে ছিলেন, সেখানে বসেও বলতে পারতেন। কিন্তু তিনি তো সেটা করেননি। তিনি বাংলাদেশে এসেছেন, একাধিকবার শেখ হাসিনার সঙ্গে তার দেখা সাক্ষাৎ হয়েছে। শেখ হাসিনা তাকে পুত্র স্নেহে জড়িয়ে ধরেছেন, চুম্বন করেছেন এবং আমরা অনেকেই আশাবাদী হয়েছিলাম যে তিনি হয়তো আবার রাজনীতিতে সক্রিয় হবেন। কিন্তু বাস্তবতা হলো যে জনাব তাজউদ্দিন সাহেবের মধ্যে যে রাজনীতির লিডারশিপ কোয়ালিটি, যেটা একেবারে বিল্ট ইন ছিল, কিংবা তার মা জোহরা তাজউদ্দিন, বাংলাদেশের এক মহিষী নারী, তিনি না হলে হয়তো আওয়ামী লীগের পুনর্জন্ম, যেটা ৭৫-এর পরে, এটা আদৌ সম্ভব হতো কিনা। তো এই দুই মহান চরিত্রের সঙ্গে জনাব সোহেল তাজের যে কথাবার্তা, এটা আনপ্রেডিক্টেবল, এটা মিলে না। যেমন তাজউদ্দিন সাহেব বঙ্গবন্ধুর দ্বারা ধরুন বঞ্চিত হয়েছেন, অপমানিত হয়েছেন, এমনকি শেষ অবধি জান দিয়েছেন। তিনি জেলখানাতে বসে অনেক কিছু লিখে গিয়েছেন। তারপরে তার ডায়েরি, তাজউদ্দিনের ডায়েরি, বিখ্যাত ডায়েরি। কিন্তু কোথাও এই যে তার যে উপর আওয়ামী লীগ অত্যাচার করেছে, জুলুম করেছে, মানে কাউকে ব্লেম করে তিনি কখনো কোনো কথা বলেননি। এমনকি মুক্তিযুদ্ধকালীন সময়টিতে তার উপর যে মানসিক নির্যাতন চলেছে, এটা অন্য মানুষ হলে মারা যেত। একদিকে খন্দকার মোশতাক, অন্যদিকে ফজলুল হক মনি, অন্যদিকে ভারতীয় সরকারের চাপ, সব মিলিয়ে তিনি এরকম একটা অবস্থাতে ছিলেন যেটা বলার মতো নয়। কিন্তু তার আপনি দেখুন, তার যে আত্মজীবনী কিংবা তার যে ডায়েরি, সেখানে তিনি কাউকে অভিযোগ করেননি। এবং এই যে কাউকে অভিযোগ না করা, কাউকে ব্লেম না করা, এটা মূলত বীরত্বের লক্ষণ, যেটা তাজউদ্দিন সাহেবের ছিল। এমনকি তিনি নিশ্চিত ছিলেন ১৯৭৪ এবং ৭৫ সনে যে বঙ্গবন্ধু ইজ গোয়িং টু বি কিল্ড, এবং তিনিও মারা পড়বেন। এবং তিনি একাধিক নেতার কাছে বলেছেন যে তোমার নেতা মানে বঙ্গবন্ধু, তিনিও মারা পড়বেন, আমাদেরকেও মরতে হবে। তো তিনি এটা ৭৫ সনে দিল্লি এয়ারপোর্টে বসে বলেছেন। এর কারণ হলো ভারতের সঙ্গে তার একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ছিল। তো সেই সম্পর্কের ভিত্তিতে তিনি জানতেন যে ভারত বঙ্গবন্ধুর বিরুদ্ধে আসলে ওই সময়টাতে কি পলিটিক্স করছিলেন। কিন্তু তিনি সেই জিনিস জানার সত্ত্বেও দেশ ছেড়ে পালাতে পারতেন, আমেরিকা যেতে পারতেন, পরিবার পরিজন নিয়ে সুন্দরভাবে থাকতে পারতেন না। তিনি কিন্তু মৃত্যুকে বেছে নিয়েছিলেন। পরবর্তীতে যখন খন্দকার মোশতাক ক্ষমতায় এলো, তার প্রথম পছন্দ ছিল তাজউদ্দিন সাহেবকে তার দলভুক্ত করা। এবং তাজউদ্দিন সাহেব যদি সত্যিকার অর্থে খন্দকার মোশতাকের সঙ্গে হাত মিলাতেন, বাংলার ইতিহাস কিন্তু নতুনভাবে লিখিত হতো। এবং যে ৭৫ পরবর্তী যে বিরোধ এবং বিশৃঙ্খলা, এই জিনিসগুলো হতো না, ইতিহাস এই জিনিসগুলো দেখতো না। কিন্তু বঙ্গবন্ধুর প্রতি অগাধ শ্রদ্ধা, প্রেম, ভালোবাসার কারণে জনাব তাজউদ্দিন সাহেব সেই কাজগুলো করেননি। জীবন দিয়ে তিনি প্রমাণ করেছেন যে বঙ্গবন্ধুকে তিনি ভালোবাসেন। তো তার সন্তান, সেই সন্তানের
আচার আচরণ, চালচলন, কথাবার্তা আসলে তার বাবার মতো মনে হচ্ছে না। এজন্যই যারা তাজউদ্দিন সাহেবকে চেনেন তারা এই জনাব যাকে বলা হয় সোহেল তাজের এই বক্তব্য মেনে নিতে পারছেন না। তো এখন সোহেল তাজ হঠাৎ করে এরকম আচরণ কেন করছেন? আমরা যদি মানবিক দৃষ্টিকোণ থেকে বিবেচনা করি, তাহলে মনে হবে যে এই সময়টিতে যে মব চলছে, মব জাস্টিস চলছে, সঙ্গত কারণেই তিনি এটাকে ভয় পেয়েছেন। এর কারণ হলো দীর্ঘদিন ধরে আওয়ামী বিরোধী যারা শক্তি তারা প্রচার করে আসছিল যে জনাব সোহেল তাজ মূলত বিডিআর হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। এবং তিনি ওই সময়টা আমেরিকাতে ছিলেন এবং ওই সময় মানে তার কোনো ভূমিকাই ছিল না। এই জিনিসগুলো আসলে তিনি কখনো বলেনও নাই আর বলারও সুযোগ তার হয়নি। কিন্তু এই সময়টিতে এসে পরিবেশের কারণে তিনি ভয় পেয়ে যেতে পারেন। এই গেল একটা কারণ। দ্বিতীয় যে কারণটি সেটা হলো যে তিনি ঠিক আওয়ামী লীগের প্রতি সংক্ষুব্ধ হতে পারেন। এর কারণ হলো যে ১৯৯৬ থেকে যখন আ শেখ হাসিনা সরকার ক্ষমতায়, ১ম দফায় ক্ষমতায় এলো, আবার ২০০৯ থেকে ১ম দফায় ক্ষমতায় এলো। সবসময়টিতে বঙ্গবন্ধুকে বড় করা হয়েছে। তিনি যা না তার চেয়ে বড় প্রফেসি দেয়া হয়েছে। আর জাতীয় ৪ নেতা সহ অন্যান্য যারা আছেন ইনক্লুডিং তাজউদ্দিন আহমেদ, আ তাদেরকে ইতিহাস থেকে মূলত মুছে দেওয়ার চেষ্টা করা হয়েছে। এটি যেকোনো কারণে আ তা জনাব সোহেল তাজের মনের মধ্যে একটা বিক্ষুব্ধ প্রতিক্রিয়া তৈরি হতে পারে। এটি হলো এক। আরও কারণ আছে। সেটা হলো যে সব জায়গাতে একটা এলিট তন্ত্র থাকে। যদি তাজউদ্দিন আহমেদ সাহেবের শিক্ষা ধরেন, দীক্ষা ধরেন, তার পারিবারিক ঐতিহ্য ধরেন, এটি সঙ্গত কারণে টুঙ্গিপাড়া থেকে আগত বঙ্গবন্ধুর চাইতে তাদের সামাজিক মর্যাদা সেই ৫০-এর দশকে অনেক ভালো অবস্থানে ছিল। এবং একই সমস্যা ছিল খন্দকার মোশতাক সাহেবের সাথে এবং আরও একজন লোক ফরিদপুরে ছিলেন বঙ্গবন্ধুর খুব ঘনিষ্ঠ বন্ধু আব্দুল হামিদ চৌধুরী, ঠ্যাঙ্গামারার হামিদ চৌধুরী বঙ্গবন্ধুর বন্ধু ছিলেন, কিন্তু আব্দুল হামিদ চৌধুরী যেহেতু জমিদারের সন্তান ছিলেন, তো সেই কারণে বঙ্গবন্ধুর সঙ্গে তার বন্ধুত্ব ছিল, কিন্তু বঙ্গবন্ধু যখন অবিসংবাদিত নেতা হয়ে গেলেন তখন কিন্তু আব্দুল হামিদ চৌধুরী সেটিকে আর গ্রহণ করতে পারলেন না এবং তিনি রাজনীতি থেকে সেই নিজেকে যাকে বলা হয় দূরে রাখলেন। এবং বলা হয়ে থাকে যে 1954 আব্দুল হামিদ চৌধুরী বঙ্গবন্ধুর খুব ঘনিষ্ঠজন ছিলেন, কিন্তু পরবর্তীতে এই যে তার যে একটা ফিউডাল মন মানসিকতা, সেই ফিউডাল মন মানসিকতার কারণে বঙ্গবন্ধুকে ওই মুহূর্তে যদি আব্দুল হামিদ চৌধুরীর মতো মানুষ, তারপরে মোহন মিয়ার পরিবারের সহযোগিতা তিনি যদি পেতেন, সালাউদ্দিন কাদের চৌধুরীর পরিবার মানে অভিজাততন্ত্রের একটা সহযোগিতা তিনি পেতেন, তাহলে তিনি ভালো করতেন, অনেক ভালো করতেন। এখনো আমাদের সমাজে যাই বলেন না কেন, টিল নাও এই সমাজকে ইনফ্লুয়েন্স করছে কারা? অভিজাতরা, ধনীরা, গরিবরা শুধু বড় লোকদের কথা শুনছে, আন্দোলন করছে আর ঝাঁপিয়ে পড়ছে। কিন্তু মতামত সৃষ্টি করা থেকে শুরু করে যা কিছু হচ্ছে আমাদের সমাজে, হু আর দ্য ইনফ্লুয়েন্সিয়াল? তারা হলো এই সমাজের অভিজাততন্ত্র। এটা অনাদিকাল থেকে ছিল যে এই যে অভিজাততন্ত্র যাদেরকে আমির বলা হতো বা এখনো আমির বলা হয়। তা আমাদের এই সমাজে আমিরদের সহযোগিতা যারা পেয়েছে, ওমরাদের সহযোগিতা যারা পেয়েছে তারাই রাজনীতিতে সফল হতে পেরেছেন। কিন্তু বঙ্গবন্ধু সেই তার শাসনামলে আমির ওমরা যারা ছিলেন বাংলাদেশে তাদের সহযোগিতা পাননি। তো খন্দকার মোশতাক সাহেবও কুমিল্লাতে পীর পরিবার সন্তান ছিলেন এবং তিনি বিএ, এলএলবি এবং ব্রিটিশ জামানাতে বিএ, এলএলবি পাশ করা মানে বিশাল ব্যাপার। খন্দকার মোশতাকের ইংরেজির যে ধরন প্রকৃতি দেখবেন যে অনেক উচ্চ মার্গের ইংরেজি তিনি বলতেন, লিখতেনও ভালো। তো বঙ্গবন্ধুর যে ন্যাচারাল লিডারশিপ কোয়ালিটি তার সঙ্গে তারা পেরে ওঠেননি। মানুষকে আকৃষ্ট করার তার যে মোহময় ক্ষমতা ছিল এটার সঙ্গে তাজউদ্দিন সাহেব বা খন্দকার মোশতাক তারা পেরে ওঠেননি। তার নেতৃত্বই তাকে মানতে হয়েছে। এমনকি যে ছাত্রলীগের অনেক বর্ণাঢ্য ব্যক্তিত্ব যারা পারিবারিকভাবে, রাজনৈতিকভাবে এমনকি লেখাপড়ায় বঙ্গবন্ধুর চেয়ে অনেক উচ্চ মার্গের ছিলেন। কিন্তু ওই যে বললাম যে নেতৃত্বের তার যে অসাধারণ গুণাবলী ছিল, তার যে সাহস ছিল, হুঙ্কার দিতে পারতেন, বক্তব্য দেওয়ার ক্ষমতা ছিল, এই অনেকগুলো গুণাবলীর কারণে মূলত রাজনৈতিক নেতৃত্বটা আসলে বঙ্গবন্ধুর হাতেই থেকে যায় এবং চলে যায়। তো পরবর্তীতে দেখা গেল যে যখন বঙ্গবন্ধু একেবারে সর্বময় ক্ষমতার অধিকারী হয়ে গেলেন স্বাধীন বাংলাদেশে, তখন এই যে এলিট গ্রুপ যারা আছেন
তারা বঙ্গবন্ধুকে সহযোগিতা করলেন না। এবং এখানে ভিতরের অনেক কথা আছে। ১৯৭৩ সনে যখন তাজউদ্দিন সাহেব অর্থমন্ত্রী ছিলেন, তখন অনেক কিছু ঘটেছে, অনেক কথাবার্তা আছে। এই কথাগুলো আসলে আলোচিত হয় না। এর কারণ হলো তাকে ট্র্যাজেডির নায়ক হিসেবে মনে করা হয়। এজন্য তার জীবনের যে মন্দ দিকগুলো, এই জিনিসগুলো সামনে আসে না। তো ওটা নিয়ে একটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট ছিল। তার মধ্যে এমন কতগুলো বিষয় ছিল যে বঙ্গবন্ধু তাকে অত্যধিক স্নেহ করতেন। সেই স্নেহ থেকে এটি ঈর্ষায় চলে যায়। আবার বঙ্গবন্ধুকে তিনি অনেক শ্রদ্ধা করতেন, কিন্তু সেই শ্রদ্ধাটা অক্ষুণ্ণ রাখার মতো যে আনুগত্য দরকার, সেই আনুগত্যটা শেষ পর্যন্ত তিনি রাখতে পারেন নাই। কিন্তু তারপরও বঙ্গবন্ধু বা তাজউদ্দিন সাহেব তাদের উভয়ের মধ্যে যে ব্যক্তিগত সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, এটি কখনোই নষ্ট হয়নি। তো এই যে তাজউদ্দিন সাহেবদের মধ্যে যে এলিট একটা মনোভাবাপন্ন ছিল বা তিনি মনোভাবাপন্ন ছিলেন, ওটা তার যে সন্তান, তার স্ত্রী, তাদের মধ্যে আমি হয়তো এটা চলে আসছে। চলে আসার পরে যখন দেখা গেল যে শেখ হাসিনা, শেখ রেহানা তাদের চোখের সামনে সেই রাষ্ট্র ক্ষমতা অধিকার করছেন, বারবার শুধু বঙ্গবন্ধুকে ইনফ্লুয়েন্স করছেন, একবারও তাদের নাম আসছেন না। ফলে এখানে পদ-পদবি দল করা, রাজনীতি করা, তার চাইতেও বরং যেটা আসে সেটা হলো একটা সামাজিক বঞ্চনা, একটা ঈর্ষাপরায়ণতা। তারপরে এক ধরনের যাকে বলা হয় ক্রোধ, এক ধরনের ক্ষোভ, এই জিনিসগুলো চলে আসে এবং সেই জিনিসগুলো জনাব সোহেল তাজের মধ্যে আসছে কিনা আমি এটা বলতে পারব না। কিন্তু সাম্প্রতিক কালে তিনি যে কথাগুলো বলছেন, কর্মকাণ্ডগুলো করছেন, এগুলো নিয়ে কিন্তু ব্যাপক আলোচনা হচ্ছে, সমালোচনা হচ্ছে এবং তিনি এখন যে পর্যায়ে আছেন, এই পর্যায় থেকে মূলত তার আসলে সামনে এগোনোর যে প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্মের জন্য আওয়ামী লীগ ছাড়া আসলে তার জন্য বিকল্প কোনো কিছু নেই। তিনি আওয়ামী লীগে যাবেন অথবা বিএনপিতে তিনি আসতে পারেন, শুধুমাত্র একজন সংসদ সদস্য হবেন। কিন্তু তার যে প্রস্ফুটিত হওয়ার ক্ষমতা, তার যে তাকে নিয়ে মানুষের যে আশা আকাঙ্ক্ষা, এটা কেবলই মাত্র আওয়ামী লীগের সম্ভব। যেমন বি. চৌধুরীর ছেলে মাহি চৌধুরী, তো আমাদের খুব ঘনিষ্ঠ সম্পর্ক। তো এই মাহি বারবার শুধু বলতেছিল যে তার যে রাজনীতি, সেই রাজনীতির যে বিকাশ তার এবং তার বাবার, এটা বিএনপির মধ্যেই সম্ভব ছিল। বিএনপির লোক কখনো মেনে নিতে পারেনি যে চৌধুরী এবং তার পরিবার বিএনপি থেকে বিচ্ছিন্ন হবে। আবার তারাও বিএনপি থেকে বিচ্ছিন্ন হয়ে সর্বোচ্চ চেষ্টা করেছেন। কিন্তু আল্টিমেটলি এটা হয়নি। তিনিও পারেননি, কর্নেল অলি সাহেবও পারেননি, আরও অনেকেই পারেননি। আওয়ামী লীগের মধ্যেও অনেক বিখ্যাত, বিখ্যাত লোক তারা গেছেন কিন্তু আল্টিমেটলি হতে পারেনি। তো এখন জনাব তাজউদ্দিন সাহেবের ছেলে সোহেল তাজ তিনি কি করছেন, কিভাবে করছেন, নিঃসন্দেহে তার অনেক মেধা আছে, যোগ্যতা আছে, প্রজ্ঞা আছে। তিনি সেভাবেই চলবেন। আমি শুধুমাত্র আমার দৃষ্টিকোণ থেকে যেটা বলার দরকার আপনাদেরকে জানালাম। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।